মেহতাব হোসেন, আমি শুরুতে নামটা বললাম এই কারণে যে একটা ফ্রেমে আমাদের দুজনকে ধরা আছে, ফলে প্রথমেই দেখিয়ে দিই, পরিচয় করাচ্ছে না, দেখিয়ে দিই মেহতাব হোসেন। এবং কে মেহতাব হোসেন এটা একটু কথা বলতে বলতে বুঝে যাবেন, আর যারা জানেন তারা তো চিনে গেছেন। আমি শরৎ চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে খেলবাজ যে চ্যানেলের, যার হয়ে আমরা সাক্ষাৎকার করতে এসেছি এখন বা নিতে এসেছি মেহতাব হোসেনের। মেহতাব হোসেন এমন একটা চরিত্র যাকে নিয়ে, যদি মেহতাব হোসেন আমি বলছি না বাংলা বাইরে জন্মালে কি হতো না হতো, বাংলাতে জন্মেছেন তাতে তার বায়োপিক হচ্ছে, তার বায়োপিক হতে একটু সময় নিচ্ছে, তার সময় নেই। আজকেই আমরা অনেকক্ষণ ধরে তার জন্য বসে থেকে প্রায় 2 ঘন্টা পরে সে এসছে। তার জন্য আমাদের কোনো আনন্দ, আমাদের গর্ব যে সে তার সামাজিক জীবনে ব্যস্ততা, খেলোয়াড় প্রাক্তন শব্দটার পরে তারপরে যে ওর ব্যস্ততা, ও নানা কাজের মধ্যে আছে, নানা চিন্তা ভাবনা, সব কিছুর মধ্যে একটা খেলোয়াড়, আজকে ফুটবলার যদি কোনো একটা উচ্চতায় পৌঁছয় বা তার সেই উচ্চতায় পৌঁছানোর মধ্যে আমাদেরও একটা গর্ব থাকে, তাহলে তো আনন্দ হবেই। দেরি করতে বা আমাদের অপেক্ষা করার জন্য কোনো রকমের দুঃখ নেই। দুঃখ ওর জন্য একটাই, যে ও কি আমাদের সেই সময় দিতে পারবে। সাক্ষাৎকার আপনাদের সঙ্গে নেব, দীর্ঘ হলে ভালো হয়। ও কি দীর্ঘ সাক্ষাৎকার দিতে পারবে কিনা আগে প্রথমে স্বীকারোক্তি। না, অবশ্যই অবশ্যই। আমি সরোজদা ঠিকই বলেছে, আমি একটু লেট করে এসেছি, আমার কিছু প্রোগ্রাম ছিল, কিন্তু আমি এদের দেখলে আমার মনে হয় সেই দিনগুলো ফিরে যাই, সেই যখন আমি স্টার্ট করি গৌতম দা, সরোজদা কে দেখলে মনে হয় না আমি আবার সেই বাচ্চা, ছোটই আছি, আমি ছোটই আছি, বাচ্চা আছি। মনে হয় সেই আমার স্টার্টিং যে ফুটবল কেরিয়ার স্টার্ট করেছিলাম সেখানে আবার ফিরে যাই। আমি চশমাটাকে পরতে বলেছি এই কারণে যে আমি বৃদ্ধ হলাম, বনস্পতি ছায়া দিলাম। ও এখন ছায়া দিচ্ছে, আজকের প্রজন্মকে ছায়া দিচ্ছে। আর চশমাটা পরতে ওকে বললাম, চশমা পরলে ওকে ভালো লাগে। আর প্রাক্তন যখন হয়ে গেছে তখন আর বর্তমানের মতন চেহারা দেখিয়ে লাভ নেই। আমারও তাই, আমি একজন সাংবাদিক, আমি শরৎ চক্রবর্তী মেহতাব হোসেনের সাক্ষাৎকার নিচ্ছি, প্রাক্তন এবং 2 প্রাক্তনের সাক্ষাৎকার। প্রথমে জিজ্ঞেস করি, প্রাক্তন শব্দটা তোমার মানে বুঝো বা তোমার কোনো আবেগ বা তোমার কোনো দুঃখবোধ থাকে কিনা, না বা আছে কিনা? না সরোজদা, বাস্তবটাকে মেনে নিতে হবে। ইয়েস, যেখানে তুমি শুরু করেছো প্রত্যেকটা মানুষের শেষ আছে, আমি জন্মেছি, আমি মরবো, সো সেইভাবেই চলতে হয়, বাস্তবটাকে মানতে হবে তোমাকে, যে আমি সারা জীবনই আমি ইয়াং থাকবো, সারা জীবনই আমি কারেন্ট থাকবো। অনেকে মানতে পারে না, অনেকে বলে যে আমি এই করেছি, আমি ওই করেছি, দ্যাট ইজ পাস্ট। আমি কি করেছি লোক বলবে, আমি কি করেছি লোক মনে করবে, আমার মুখ থেকে আমি করেছি, আমি নিজের জন্যে করেছি, লোককে আনন্দ দিয়েছি যতটা আমার যে সময় ছিল আমি করেছি, দ্যাটস ইট। না, তোমার চেহারা দেখে একসময় ইস্টবেঙ্গল ক্লাবে আমি যখন আরও বেশি ঘনিষ্ঠ ছিলাম, আমি একটা ইস্টবেঙ্গল ক্লাবে একটা পত্রিকার সমাচারের সঙ্গে যুক্ত ছিলাম, তখন ওকে দেখেছি যে ওর যেটা আপনারা বলেন না যে শাহরুখ খানের, আমির খানের, অমুক খানের, তমুকের যে 6 প্যাক, ওর মধ্যে আমি কিন্তু দেখেছিলাম এই যে শরীরের প্রতি না যত্ন নেওয়া, যে শরীরটা যে সম্পদ। আমাদের আগের জেনারেশন, আমি বলছি মানে সুব্রত ভট্টাচার্য, মনোরম ভট্টাচার্য, এই জেনারেশনটা কথা বলছি, তার আগে যদি বলো গৌতম সরকার, এরা শারীরিকভাবে না ওরা প্র্যাকটিসটা এমন করতো যে ওটাই ফিজিক্যালি অনেকটা ফিট থাকতো। কিন্তু ওই রকম তোমার মতন তোমার জেনারেশনে এসে যখন দেখলাম, জানেন তো, ওর জেনারেশনে যখন দেখলাম, ওর জেনারেশনের ছেলেরা ততটা না, ও যতটা শরীরকে মনে করেছে খাদ্য, যে সুন্দর শরীর করব যাতে সব শরীরের খিদেটা যেন মেটে। এইটা তোমাকে কি শেখালো, কি থেকে শিখলে? দেখো, আমি ছোটবেলা থেকে খুব ডিসিপ্লিন, আর আমি না মানে মাঠ, জিম এই ছাড়া এখনো স্টিল নাও আমি বাঁচতে পারি না। আমার রক্ততে মিশে গেছে ফুটবল, আমার রক্ততে মিশে গেছে মাঠে একদিন না গেলে বা ময়দানে যদি না যাই, যদি কোনো কাজও না থাকে তাও আমি চলে যাই ময়দানে গাড়ি চালিয়ে, একটু ওই যে অ্যাটমসফিয়ারটা, ওই যে গ্রিন ব্যাপারটা,
দেখো, ভালো খারাপ মন্দ সব কিছু মিলিয়ে একটা সংসার। ময়দানটা একটা ময়দানের মতন আবেগ, মতন সেই অ্যাটমসফিয়ার, আমার মনে হয় আমি সারা পৃথিবীতে গেছি, এরকম অ্যাটমসফিয়ার কোথাও ময়দান। আমি জানি না মেহতাবের কথার রেসটাকে একটু টেনেই মানে শেষ করতে দিইনি কেন, আমি তো জানি, আমরা তো জানি, আপনারা অনেকে জানেন মেহতাব কিন্তু এই যে দর্শনের কথা বলছে, যে জীবন দর্শন, যে মাঠ দর্শন, ময়দান দর্শন কথা বলছে বা ফুটবল দর্শনের কথা বলছে, ও সেই জায়গাতে উঠে আসেনি। সেটা কোথা থেকে এই এত বড় সম্পদ, এই দর্শন, এটা আমরা বলি সম্পদ, জীবনের সম্পদ হচ্ছে দর্শন। তুমি কিভাবে জীবনটাকে দেখছো, কিভাবে পৃথিবীটাকে দেখছো বা সমাজকে দেখছো, এই দর্শনটা তোমাকে কে শেখালো, কিভাবে শিখলে, কোন ঘটনা থেকে শিখলে? তুমি যদি বলতে পারো আমাদের কিছু সিনিয়র দাদারা বা আমাদের কোচেসরা, বাবলুদা, স্বপন বল, যাদের থেকে এগুলো শিখেছি, কি ক্লাব হচ্ছে মন্দির, ক্লাব হচ্ছে মসজিদ, ময়দান হচ্ছে তোমার, এর থেকে বড় আনন্দর কিছু নেই। নিতুদা কিছু পুরনো প্লেয়ারদের গল্প বলা, পুরনো লোকদের গল্প বলা, তারা ক্লাবের জন্য কি করেছে। সেম হচ্ছে মোহনবাগানে যখন ছিলাম তখন বাবুলদা বলতেন, তখন তো অত অফিসিয়ালরা সকালে আসতো না, বিকেলে আর আমরা যেতাম না ক্লাবে, কিন্তু আমরা সকালে ইস্টবেঙ্গল ক্লাবে অফিসিয়ালদের ম্যাক্সিমাম পেতাম। তো যখন সকালে প্র্যাকটিস হতো তখন আমরা গল্প শুনতাম, তারা ক্লাবের জন্য কি করেছে, ইতিহাস কি। ইতিহাস যদি না জানা যায় সেই ময়দানকে কেউ ভালোবাসতে পারবে না। এ তোমার জেনারেশনে কিছু ফুটবলার, তো আমি নাম তো বলবো না, তুমিও বলবে না, তারা তো কিছু কারণে অন্য স্রোতে ভেসে গেছে বা গেছিল। তারা কেমন, তারা কেন যায়? তুমি যদি এই দর্শনটাকে বিশ্বাস করো, তাহলে সেই ফুটবলাররা কেন অন্য স্রোতে ভেসে জীবনটাকে একটু নষ্ট করে? দেখো, পাঁচটা আঙুল সমান না সরোজদা। হয়তো তারা মিসগাইডেড হয়েছে, তারা ঠিক গাইডেন্স পায়নি। আর আমি না ছোটবেলা থেকে, আমার অবিদা কোচ ছিলেন, অবিদত্ত রায়, আমার নার্সারির কোচ, ঢাকুরিয়া থাকেন উনি। উনি একটা কথা খুব ভালো কথা বলেছিলেন, কোনো মানুষের, প্রত্যেকটা মানুষের দুটো দিক আছে। দুটো দিক মিনস একটা খারাপ একটা ভালো। তুমি কোনো মানুষের ভালো জিনিসটা সবসময় নেবে, খারাপ জিনিসটা যেটা করবে সেটাকে ছুঁড়ে ফেলে দেবে নিজের থেকে। তাহলে তুমি দেখবে তুমি মানুষ হিসাবেও ভালোভাবে তুমি তৈরি হবে, নিজেকে তৈরি করতে পারবে। সেই জিনিসটা এখনো আমার মাথায় আছে বা থাকে। আর আমি চেষ্টা করি ওরকমভাবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভালো জিনিসটা নেওয়ার, সে ছোট হোক, বড় হোক, মেজো হোক, সে যেই হোক, আমি তাকে চেষ্টা করি কি কোন মানুষটা কি বলতে চাইছে আর কোন মানুষটা আমাকে ভুল ট্র্যাকে নিয়ে যেতে চাইছে সেটা বুঝতে পারি। আর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ওপিনিয়ন থাকে। আমি কোনো মানুষের ওপিনিয়ন, এখন সোশ্যাল মিডিয়া যুগ হয়ে গেছে, আমাদের সময় অতটা ছিল না, পরে এসছে 2010-12 টাচ পেয়েছি। আমি ডেফিনেটলি টাচ পেয়েছি, মানে কি 2009 থেকে টাচ পেয়েছি, 9-8 থেকে টাচ পেয়েছি। তো কোনো মানুষের আমি মুখ বন্ধ করে রাখতে পারবো না, আমাকে কে খারাপ বললো তার মানে কি আমি রিয়াক্ট করবো। কিন্তু এই জিনিসগুলো আমাকে খুব শিখিয়েছেন উনি, রিয়াক্ট করবে না। রিয়াক্ট করলেই কিন্তু তার মানে তুমি গিল্টি, তোমাকে যেটা বলা হচ্ছে তুমি ঠিক। শুনছেন তো, ওর বয়স বেশি নয়, কিন্তু খেলেছে লম্বা 14 বছর না ইস্টবেঙ্গলে, সব মিলিয়ে 20 বছর। 20 বছর একটা ছেলে ফুটবল খেলার পরে ও নিজেকে এখনো প্রাক্তন, আমি তো ওকে প্রাক্তন ভাবি না কেন, ওর মধ্যে এখনো, ও যদি যখন প্রাক্তন দিনে প্রাক্তন দিনে ফুটবল খেলে, ওই সেটা ফুটবলার। ও মনে করলে এখনো জর্জ টেলিগ্রাফ, আমি জর্জ টেলিগ্রাফ ছোট করছি না, যে কোনো ক্লাবে, আমি শব্দ উইথড্র করলাম, জর্জ টেলিগ্রাফ, যে কোনো ক্লাবে এখনো অন্তত একটা হাফ খেলে দেবে, মানে 45 মিনিট খেলে দেবে, ঠিকঠাক খেলে দেবে। সেই মেহতাব হোসেনের সঙ্গে যদি যখন কথা বলতে এসে বুঝলাম যে অনেক পরিণত হয়েছে, ওর কি মনে হয় যে এই পরিণত বোধটা আরও অন্তত যে সময়টাতে একটুখানি হেলে গিয়ে মন মানে চলে গেল, এবং মন মানে চলে গিয়ে মমতা ব্যানার্জি ভাই বাবুন খুব ভালো মানে সংগঠক, তার কথায় ও একটু হেলে গিয়ে, তখনও কিন্তু ম্যাচুরিটি ছিল,
কিন্তু হেলে গিয়ে ও যখন মন মানুষ সই করলো ইস্টবেঙ্গলকে প্রায় ধোকা দিয়ে, তখন কি ম্যাচুরিটি কম ছিল? না না সরোজদা, ধোকা না। এই জিনিসটা যদি কেউ বলে এটা আমি বিলিভ করবো না। ধোকা না, কিছু ইনসিডেন্ট হয়েছিল সেটা, আর এই নিয়ে আমি কোনো কথা বলছি না। ধোকা আমি তো কোনোদিন ইস্টবেঙ্গলকে দিইনি। এটা অনেক আগেই অনেক অনেক মিডিয়াতে আমি বলে ফেলেছি কি জন্যে, কেন, কারণটা কি। কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া তো আমি কোনোদিন, যখন মোহনবাগানে ছিলাম তখন ইস্টবেঙ্গল। এমন কি কম্পালশন ছিল যে বাবুল ব্যানার্জির কথাতে তুমি মোহনবাগানে চলে গেলে ইস্টবেঙ্গলকে অন্ধকারে রেখে? দেখো, একটা তখন যেই সিচুয়েশন ছিল, দিদির ভাই, তুমি আমার জায়গায় থাকলে হয়তো না বলতে না। বলতাম না হয়তো। একটা কথাই, একটাই উত্তরে সবকিছু শেষ। কিন্তু যে নীতিশ সরকারকে তুমি এত ভালোবাসো, আমি আবার যে নীতিশ সরকার তোমার নীতিশ সরকার মানে ইস্টবেঙ্গল, আমি বলছি স্টিল নাও আমি নীতিশকে ভালোবাসি, স্টিল নাও আমি ক্লাবকে ভালোবাসি। আমি মরার আগেও অবধি ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসবো। আমি কোনোদিন মোহনবাগান ক্লাবকে ছোট করবো না। ক্লাব কোনোদিন ছোট হয় না, সংস্থা সবসময় বড় হয়। মানুষ কিছু থাকে তার আগে সেই জিনিসটা, এই জায়গাটা খারাপ করে। আমি ক্লাবকে, কোনো ক্লাবকে কেন, এই ক্লাব থেকে, দুটো ক্লাব থেকে প্রচুর লেজেন্ডস প্লেয়াররা বেরিয়েছে, প্রচুর আমাদের ভারতবর্ষ নাম উজ্জ্বল করেছে দুটো ক্লাব। কিন্তু আমি তোমাকে বলছি, যেই সময়টা আমি গেছি, সেই সময়টা আমার কেরিয়ারের শেষের দিকে আমি ডিসিশন নিয়েছিলাম জামশেদপুরের পর থেকে আমি আর ইস্টবেঙ্গল থেকে গিয়েই রিটায়ারমেন্ট করবো। এইবার কি হয়েছে না হয়েছে আর পুরোনো, আজকের দিনে কিছু না বললে তুমি তো আজকের দিনে প্রাক্তন হয়ে গেছো। প্রাক্তন হয়ে গেছে, আচ্ছা বলবে না? যারা প্রচুর বলেছি এটা নিয়ে, প্রচুর প্রশ্ন লোকের কাছে। না, একটা এমন একটা কিছু ব্রেকিং, খেলবাজে ব্রেকিং এ শুনতে চাইছি। আমি তো এটাই বলছি যে তোমাকে কি জাদু বাবু, না 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 না, নট জাদু, নট আমি এটা বলে দিয়েছি কি জন্য গেছিলাম। বাবুনদার জন্য গেছিলাম, দিদির ভাই। তুমি থাকলে তুমিও না বলতে পারতে না। তার আগে আমি ইস্টবেঙ্গলকে বিনা পয়সা আমি সাইন করবো বলেছিলাম, সব বলে ফেলেছি। এই তোমার আগে যে অনেক ইন্টারভিউ গেছে, সব দিয়েছে। কিন্তু জানেন 2008 সালে প্রায় 1.5 কোটি টাকার অফার মোহনবাগান ক্লাব দিয়েছিল দেবাশিস দত্ত, ঠিক কি? হ্যাঁ, আমি সাইন করি। তখন যাইনি, আমি তখন যাইনি, তখন সাইন করিনি। কন্ট্রাক্টে করেও আমি কন্ট্রাক্ট ফেরত দিয়ে দিয়েছিলাম, শুনুন, 1.5 কোটি টাকা। তো ব্যাপারটা সেটা, তখন যখন যাইনি, তাহলে গেলে কেন? ওই যে বললাম, আমাকে তুমি আবার পলিটিক্স এর দিকে নিয়ে চলে যাচ্ছ। যেটা হয়ে গেছে আমি বলে দিলাম কি, একমাত্র আমাকে যদি সেই সময় যদি এখন কিন্তু যা যা বলবে আপনার শুনুন, খুব সচেতন ভাবে বলবে। ও সচেতন একটা মানুষ, আগেও ছিল, তখনও ছিলাম, তখনও ছিলে। কিন্তু আজকে মনে হচ্ছে ওর মধ্যে অনেক কিছু পরিকল্পনা, জীবনকে নতুন করে, নতুন না, আমরা বলি একটা সেকেন্ড ইনিংস সবারই থাকে, সেকেন্ড ইনিংসের পরিকল্পনার মধ্যে ও অনেক কথা বলতে চাইছে না। আমি খোঁচাচ্ছি, চাইছে না। কিন্তু যদি বলে যে মোহনবাগানের এত কিছু ঝড়ের মধ্যে মোহনবাগানে গেল, তো বাবুল ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাই, তার কোনো একটা অনুরোধ রাখতে পারেনি। ও ফুটবল সেক্রেটারি ছিলেন বাবুল ব্যানার্জি, স্বপন ব্যানার্জি, তার কথা ফেলতে পারেনি। চলে গেলেন ইস্টবেঙ্গলকে না, প্রায় না জানি অন্ধকারে রেখে। তারপরে গিয়ে শেষ ডার্বি, জীবনে না একটা অদ্ভুত নাটক সবার জীবনে থাকে, ওর জীবনে আছে যে সেই ডার্বি, যে ডার্বি মোহনবাগান হয়ে খেলতে গিয়ে 15 মিনিট পরে প্রায় হাত ভেঙে গেছিল। তো ভগবান সেটাই, কিন্তু না, ভগবানও চাইনি কি আমি ইস্টবেঙ্গলের এগেইনস্টে খেলি। শুনুন, ভগবান চাই, ওইদিকে তাকিয়ে বল। কিন্তু আমি তোমায় বলছি ওইখানে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা দেখছে। না 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 না, দেখো, ইস্টবেঙ্গল সমর্থক হোক, মোহনবাগান, যে যার সাপোর্টার, যে যার টিমকে ভালোবাসে, তার কারোর ভালো লাগলে ভালো কথা বলবে, যার খারাপ লাগলে আমাকে অ্যাবিউজ করবে। তুমি কি নিয়তির কথা বিশ্বাস করো যে তোমার হাত যে ভাঙলো ডার্বি, শেষ ডার্বিতে তোমার হাত ভাঙলো? না না না, আমি নিয়তির কথা আমি বিশ্বাস করি না। এই কারণে আমি বিশ্বাস করি হার্ডওয়ার্ক, আমি বিশ্বাস করি বিলিভ, অনেস্টি। তোমার মাঠে খেলতে গেলে বডি কন্ট্যাক্ট গেম, তোমার ইনজুরি হতেই পারে, ফাইন। আমি
মানে ওই যে সুপারস্টিশন নয় যে আমি এইটা করলে এটা হবে না, এটা করলে এটা হবে না। আমি জানি যে আমি কিভাবে বড় জায়গায় এসেছি, কি পরিশ্রম করে এসেছি। ঠিক। কেন আমার এই পরিশ্রমে আমার আশেপাশে কেউ, অনেকে বলেন কারোর বাবা, দাদা, কাকা, চাচা, মামা, আমার কিন্তু ময়দানে কেউ ছিল না। অনেকে অনেক সোশ্যাল মিডিয়া অনেক কিছু বলে, এই প্লেয়ার ওই প্লেয়ার। আরে বাবা, আমি 20 বছর খেলেছি, কাউকে ধরে খেলিনি। 10 বছর ইস্ট বেঙ্গলে খেলেছি, 5 বছর মোহনবাগানে খেলেছি। ইয়েস, অফকোর্স। শুনছেন যারা, কারোর দম নেই আমায়, কোনো কোচের দম ছিল না আমাকে বসানো। যদি কেউ আমার সোশ্যাল মিডিয়ায় গিয়ে লেখে ফালতু প্লেয়ার, এই প্লেয়ার, তারা জ্বালায় লেখে, তারা জ্বালিয়েছি আমি একটা সময়। ইস্ট বেঙ্গলে থেকে গিয়ে আমি অন্য ক্লাবগুলোকে জ্বালিয়েছি, তার জন্যই লেখে। বিশ্বাসটা তোমাকে ইয়েস, অফকোর্স। আমি 15 বছর 20 বছর 16 বছর বড় টিমে খেলেছি, কারোর হাত ধরে নয়। কেউ আমাকে কোনো কোচ, ফরেন কোচ হোক ইন্ডিয়ান কোচ, আমি বুক বাজিয়ে বলছি তোমার রেতে, হয়তো শুনতে বড় কথা লাগছে, কিন্তু 16 বছর আমি খেলেছি, 16-17 বছর আমি, ইনক্লুডিং ISL 2টো ক্লাবে, তোমার জামশেদপুর 1 বছর, 3 বছর কেরালা ব্লাস্টারে কোনো ফরেন কোচ আমায় বসাতে পারেনি উইদাউট ইনজুরি ছাড়া। 33টা ম্যাচ খেলেছি আমি কেরালা ব্লাস্টার হয়ে, 12টা ম্যাচ খেলেছি জামশেদপুর হয়ে। তো একটা ISL তুমি চ্যাম্পিয়ন আছো না, দুটো ফাইনাল, আই লিগে চ্যাম্পিয়ন আছো। না, আমার কপাল খারাপ যে আই লিগ পাইনি, রানার আপ 3বার হয়েছে, পাওনি, কিন্তু ISL পেয়েছি, ফেডারেশন কাপ 4বার পেয়েছি আমি। একবার সব ট্রফি চ্যাম্পিয়ন টিমে তুমি ছিলে, ইভেন ISL ছিলাম। কিন্তু আমি মিথ্যা কথা তোমার ক্যামেরায় বলে লাভ নেই, আমি চ্যাম্পিয়ন হতে পারিনি 1 পয়েন্ট 2 পয়েন্ট পেনাল্টিতে। আই লিগ সেম আমার 3বার চ্যাম্পিয়ন হওয়ার কথা, সেখানে 1 পয়েন্টের জন্য আমরা, গুরপ্রীত মনে আছে তোমার, কল্যাণীতে 2 গোলে জিতছি ম্যাচ 75 মিনিটে। হার্নান্ডেজ প্রায় 40-45 ইয়ার্স থেকে মেরেছে, তারও ওই দিক দিয়ে, ওখান থেকে বেচারি, ওরও কোনো দোষ নেই, আমি কাউকে দোষ দেবো না। আমি বলছি, তুমি সুব্রত ভট্টাচার্যের কোচিং এ মোহনবাগানে যখন সই করলে, খেললে, সেই মোহনবাগান তুমি আবার যখন শেষটা করলে, এই দুটো মোহনবাগানের মধ্যে আমি আগে এই পার্টটা জেনে নিই, যে তুমি কি মনে করো যে ওই সময় মোহনবাগান ছাড়াটা ভুল না? ওই সময় না, তুমি যেটা বলতে চাইছো, মোহনবাগান কিন্তু আমার যখন ইনজুরি হয় তখন সম্ভবত ভেবেছিল হয়তো আমি আর ফিরে আসতে পারবো না। আচ্ছা, রাইট। তখন দেবাশিস দা ছিলেন, সেইভাবে আমাকে কথা বলায়নি, আমাকে ইস্ট বেঙ্গল চান্স দিয়েছে, ইস্ট বেঙ্গল অফার দিয়েছে, তো আমি ইস্ট বেঙ্গলে চলে এসেছি। কোনো প্রবলেম ছিল না, আমার থাকাতেও কোনো প্রবলেম ছিল না, আমার না থাকাটা কোনো প্রবলেম ছিল না। আমি কি করেছি, আমাকে অফার দিয়েছে, আমাকে এইবার আমার মনে হলো এবার চেঞ্জ করতে হবে, কি আমাকে নতুন করে আবার প্রুভ করতে হবে। তার জন্যই আমাকে ইস্ট বেঙ্গলে আসা, নতুন করে আবার নিজেকে মেলে ধরেছি। আবার কেন মোহনবাগান নয়, নতুন করে নিজেকে তোমাকে একটা জায়গায় থেকে, তোমাকে যখন মনে হচ্ছে কি ওই ইনজুরি থেকে ফিরে আসতে পারবে না, তার জন্য মোহনবাগান নয়, নট অভিমান। প্লেয়ারদের অভিমান করলে প্লেয়াররা কোনোদিন খেলতে পারবে না, প্রফেশনাল প্লেয়াররা কোনোদিন খেলতে পারবে না। সে অভিমান করে মনোরম ভট্টাচার্য না ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগান গেছে, মনাদাও গেছে, সবাই গেছে, আমি গেছি। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া অনেক বেশি, তখন লোকরা ভুলে গেছে, এখন লোকরা বারবার মনে করে। অভিমান গুণকে তুমি কটা লোক মনে করো, অভিমান গুণর একটা লোক মনাদা গেছে মোহনবাগানে মনে রেখেছে, তুমি আমায় বলো। তুমি যে মোহনবাগানে গেছিলে, আজকে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে বা কোলে স্টিল নাও, হ্যাঁ, তাতে কি তোমার মনে হয় যে মোহনবাগান সমর্থকরা তোমাকে আমাদের মেয়েটা মনে করে না? ইস্টবেঙ্গল সমর্থক আমার না, আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না মোহনবাগান সাপোর্টাররা আমাদের মেয়েটা মনে করে না, ডেফিনেটলি নট। তুমি সোশ্যাল মিডিয়া খুলে দেখো, তুমি কতটা নাম্বার দাও আমাদের মোহনবাগান, মোহনবাগানের মেয়েটা, এটা যারা বলে
তাদের তুমি কতটা 10-এ কত নাম্বার? না না, 10-এ অফকোর্স আমি যদি বলে থাকে তাহলে অফকোর্স যখন আমি খেলেছি তখন মোহনবাগান সাপোর্টাররা বলেছে তোমরা প্রমাণ, গৌতম দ্বারা প্রমাণ, সবাই বলেছে কি ইয়েস আমাদের মেহতাব। অফকোর্স তখনকার টাইমে আমি 2000 তোমার 2 থেকে 2006 অব্দি আমি অফকোর্স 10 on 10 দেবো। যারা আমার খেলা দেখেছে মোহনবাগানে, যখন আমি ইস্ট বেঙ্গলে যখন এসেছি তখন অফকোর্স আমি হ্যাঁ, যখন আমি ছেড়ে গেছি 10 বছর আমরা যেই আমাদের টিমটা ছিল, যেইভাবে আমরা খেলেছি, যেইভাবে আমরা ডমিনেট করেছি, তার জন্যই সেই সাপোর্টাররা কেন অ্যাকসেপ্ট করবে তুমি আমাকে বলো। আমি তো দুদিক দিয়েই গেছিলাম, ইস্ট বেঙ্গল থেকেও গেছিলাম, মোহনবাগান থেকে। ওখানে গিয়ে কেউ অ্যাকসেপ্ট করেনি আমাকে, এইদিকে লোকরাও আমাকে ভুল ভেবেছে কি জন্য গেল, কেন গেল। ঘরের ছেলে এটা বলতে বাস এই স্ট্যান্ডটা তোমার মনে হয় খুব আনন্দ দেয় না, আবেগ দেয় না, উত্তেজনা তৈরি করে না? কোন ইস্ট বেঙ্গলে আসার পরে আমার বাচ্চা, আমার বউ, আমার পুরো ফ্যামিলি একটা ফ্যামিলি হয়ে গেছিল ইস্ট বেঙ্গল। তুমি তো মিথ তৈরি করলে, মনে হচ্ছে ইস্ট বেঙ্গলে গিয়ে তোমার সব পাওয়া না। হ্যাঁ, তুমি যদি অ্যাচিভমেন্ট বলো সব ইস্ট বেঙ্গলে যাওয়া, বেস্ট মিডফিল্ডার, বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার, বেস্ট রিপোর্টারদের জন্য বিচারে, বেস্ট তোমার এফপি প্লেয়ার অফ দ্য ইয়ার, ফ্যান প্লেয়ার অফ দ্য ইয়ার, আর কি বাকি আছে? তার মানে ও বিশ্বাস করে লাল হলুদের জার্সি ওকে অনেক দিয়েছে, অনেক। ওই মোহনবাগানকে অস্বীকার করে না, কিন্তু মানুষের কিছু পাওয়ার একটা জায়গা থাকে তো, যাকে অনেক বেশি আগলে রাখা, অনেক বেশি আবেগপ্রবণ হয়ে তাকে ভালোবাসা, সেটা ইস্ট বেঙ্গল। না না, অফকোর্স। আজকে তোমাকে যদি বলা হয় তুই সবচেয়ে ভুল সিদ্ধান্ত ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ফুটবল জীবনে ভালো সিদ্ধান্ত, খুব ভুল সিদ্ধান্ত, তাহলে তুমি কি মনে করবে মোহনবাগানে যাওয়ার সিদ্ধান্তটা তোমার ভুল? দেখো, আমার পাস্ট হয়ে গেছে ওটা, না পাস এটা আমি তো আর এটা আমি ফিরিয়ে নিয়ে আনতে পারবো না। ভুল এই কারণে কি আমার শেষের দিকে, হ্যাঁ যদি আমি পিক ফর্মে যেতাম, আমি অনেক বেশি পয়সা নিয়ে গেছি, পিক ফর্মে যেতাম মোহনবাগানে, আমার ছাড়া টিম হচ্ছে না, তখন ঠিক সিদ্ধান্ত ছিল। আমি যখন ভালো বেসে ফেলেছি একটা জিনিসকে, ওখান থেকে বেরিয়ে যাওয়া আমার শেষ সময়, না এই ক্লাব তোমাকে নেবে না ওই ক্লাব নেবে, এখানে তো আর আমি শেষের দিকে না আমি আমার পারফরমেন্স করতে পারবো, যে আমি গেলে আমি প্রত্যেকটা ম্যাচ 90 মিনিটস খেলছি, এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলছি, যাতে আমাকে মোহনবাগান সাপোর্টার আবার নতুন করে ভালোবাসো। তোমার এই সময়টা, যে সময়টা তুমি বলছো, আমি সুব্রত ভট্টাচার্য থেকে একবার শেষ মারগান তোমাকে খুব, এই সময়টা সেটা যদি 10 বছর হয় কি 12 বছর হয় কি 14 বছর হয়, তুমি কার কাছে কৃতজ্ঞ থাকবে বা কাকে তুমি তোমার জীবনে? প্রত্যেকজন যে এটা 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 চালাকি কথাবার্তা শুনুন। না 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 না, বাবলু চালাক হয়েছে, অমল দত্তা থেকে আরম্ভ করে অলোক মুখার্জি থেকে, আর যে আমার করছিল ভালো খারাপ মিক্স, আমি বললাম না তুমি কিন্তু অনেক পৃথিবীতে চালাকি শেখার। না 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 না, শিখে যায়নি, চালাকির কিছু নেই। দেখো বলতে পারছো না যে তুমি, না না আমি কোনোদিন কাউকে খারাপ বলবো না। কেন, একটা প্লেয়ার মনে রাখবে, যে কোচের কথা শোনে না সে কিন্তু কোনো সময় বড় লেভেলে যেতে পারে না। কোনোদিন তোমাকে যদি কোচ বলে তুমি এইখানেই খেলবে, তোমার পজিশন ছেড়ে তো অনেক খেলতে হবে। মনে হয় না কখনো ভুল বলে? ভুল বললেও তারা ঠিক, তারা শিক্ষক না, শিক্ষকের ভুল হয় না? অফকোর্স ভুল হয়, কেন ভুল হয়? এরকম একটা কোনো ঘটনায় তোমাকে একটা ভুল জায়গায় ভুল সময়ে নামিয়েছে, তা নিয়ে তোমার খুব রাগ এখনো আছে? হ্যাঁ রাগ আছে, সেখানে এটা অন্তত না না সেখানে ইমপ্রুভ করে দিয়েছি। যেমন এটা ঘটনাটা বলো। অনেক সময় ছিল বাবলুদার সময় মোহনবাগানে যখন আমার 5টা ফাইনাল খেলেছি, তখন আমি লেফট ব্যাক খেলেছি, যেখানে আমার বাপা চলে না, কিন্তু আমি সব ম্যাচ খেলেছি। 2000 যেবার জুনিয়র মারা গেল, তোমাদের মনে আছে কিনা, 2004 ব্যাঙ্গালোরে ওইবারে আমরা 5টা ফাইনাল খেলেছিলাম লেফট ব্যাক। আমি লেফট ব্যাক খেলেছি। বাপা চলে? বাপা চলে না।
কিভাবে বাবলুদা বললো খেয়াল, কোনো ব্যাপার না, পারবি তুই। হ্যাঁ পারবো। বাবলুদাকে চ্যালেঞ্জ জানো না নিজেকে চ্যালেঞ্জ? নিজেকে চ্যালেঞ্জ, বাবলুদাকে চ্যালেঞ্জ জানাবো কেন? মানে এরকম একটা, তুমি তো বেসিক্যালি অনেকে জানে না, তোমাকে বলে যে মিডফিল্ডারে গৌতম সরকারের পর, তোমাকে এত প্রশংসা সামনে করছি, কখনো করেছি কিনা জানি না, গৌতম সরকার, মোহাম্মদ হাবিব, এই দুটোর পরে তোমাকে মিডফিল্ড জেনারেল শব্দটা তোমার, আমার গায়ে হাত দাও, কাটা দিচ্ছে। এই কারণে বলে যে শেষ বাঙালি ফুটবলার, যে ওই লড়াই, মানে আমি আগেরগুলো সব ছেড়ে দিলাম, তোমার পরে বাঙালি ফুটবলার, আমি বাঙালি শব্দটা বলছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সবাই জানেন যে বাংলা নিয়ে এখন একটা, বাংলা ভাষা, বাংলা, বাঙালি, এই নিয়ে একটা আবেগ তৈরি হয়েছে। এই আবেগের স্রোতের সময়ে তুমি বিশ্বাস করো কি, তুমি শেষ বাঙালি, সেই বাঙালি যে ফ্ল্যাগ তুলেছে, বাংলার ফ্ল্যাগ, বাঙালি ফ্ল্যাগ, নট বাংলা, বাঙালি ফ্ল্যাগ তুলে তুমি ময়দান কাঁপিয়েছো, বিশ্বাস করো কিনা, হ্যাঁ কিনা, এটা মধ্যে ডিপ্লোম্যাটিক উত্তর দিও না। না, আমি বিশ্বাস এই কারণেই করি কেন, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। সে তো ঠিক, সব বাঙালি যারা আমার সাথে খেলেছে তারাও খুব ভালো ফুটবল খেলেছে, তারাও খুব নিজের জায়গায় জানি, কিন্তু প্রশ্নটা আমার না, কিন্তু হ্যাঁ চেষ্টা করেছে। আমি বিশ্বাস করো কিনা তুমি বিশ্বাস, দেখো যে যার নিজের জায়গায় শ্রেষ্ঠ হয়, সবার থেকে শ্রেষ্ঠ কেউ হয় না। আমি ভুল করেছি, শুনুন, এই সাক্ষাৎকারটা আজ থেকে আমার মনে হয় 9-10 বছর আগে নেওয়া উচিত ছিল, না 10 বছর পরে। এবার তোমাকে আমি বলি যে তোমার পরবর্তী বাঙালি ফুটবলার, আমি বাঙালি কেন, বাংলা নিয়ে এখন তো আলোচনা হচ্ছে, বাঙালি নিয়ে ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে প্রীতম কোটার, তোমার পরবর্তী সময়ে বলছি, প্রীতম কোটার, সুভাষিস বসু, এরা, প্রবীর দাসও অনেকটা, তুমি আরো অনেকের নাম জানো, তুমি তো রানিং কমেন্ট্রি করো, এখন দারুণ কমেন্ট্রি করে, তোমার পরে তুমি যাদের নিয়ে বাঙালি ফুটবল হিসেবে গর্ব করে একটু নাম বলো তো। অবশ্যই সৌভিক আছে, সৌভিক চক্রবর্তী আছে, প্রীতম আছে, প্রণয় আছে, প্রবীর আছে, এখন আমাদের তোমার ইস্ট বেঙ্গলের সায়ান আছে, সায়ান খুব ভালো ফুটবল, এক্সট্রাঅর্ডিনারি ফুটবল খেলছে, এরা 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 বাঙালিদের গর্ব। না, এটা কেউ কি মেহতাবকে ছুতে পারবে বলে, তুমি কিন্তু মেহতাব ওই মেহতাব না, এখন একটা এক্সপার্ট মেহতাব। না না, না ছোঁয়ার কিছু নেই। দেখো, রেকর্ড হয় রেকর্ড ভাঙার জন্য, আমি মনে করি না আমি সবার শ্রেষ্ঠ হতে, সবার শ্রেষ্ঠ কেউ কারোর কোনো সময়, দেখো একজন যায়, একজন তার জায়গা নেয়, কোনো সময় কেউ স্থায়ী নয়। আমি সবসময় আগেও তোমাকে বলেছি যে আমি রিটায়ারমেন্টের কথা জিজ্ঞেস করেছিলে তুমি, শোনা যেত আমাকে, কি আমি যখন রিটায়ার করেছি আমি জানতাম একটা সময় আমাকে থামতে হবে একটা জায়গায়। একটা ম্যাচে আমি থেমে গেছিলাম, আমার সেই দিনকে মেবি, তারপরে আমি আই লিগ খেলতে পারতাম আরো 2 বছর বা 3 বছর আরামসে যে কোনো টিমে গিয়ে, যা আমার ফিটনেস ছিল। কিন্তু আমি যেহেতু আমি টপ লেভেলে যখন শুরু করেছি, টপ লেভেলে 16-17 বছর আমি খেলেছি, একটা ছেলে রাহুল কেপি বল ঠেলে আমাকে যখন দৌড়ে চলে যায়, তখন বুঝেছি এটাই হচ্ছে আমার বছর সারা সময়, কেন আমি আমার স্পিডে ম্যাচ আপ করতে পারছি না, আর আমার যে ট্যাকলিং বা আমার পাসিং সেই অবধি যাচ্ছে না, তো শুড বি স্টপ। মেহতাব, আমি মানে সামনে বলে বলছি না, মেহতাব কিন্তু আগামী প্রচুর অনেক প্রজন্ম, আমরা 2-4টে প্রজন্মকে ধরলেই অনেক, তাদের কাছে খুব আদর্শ, এই কারণেই যে একটা শৃঙ্খলা, ডিসিপ্লিন, এবং একই সঙ্গে ওই লড়াই, এত বছর, 10-12 বছর, 14 বছর নিজেকে রাখা, 20 বছর বলেছে ও, কিন্তু আমি 14 বছরটাকে অনেক বড় সময় ধরছি, যে 14 বছরটা তুমি টপ ফর্মে, হ্যাঁ 14-15 বছর আমি পিক ফর্মে খেলেছি। সেই মেহতাব হোসেন 3টে ভুল করেছে বলে আমাদের মনে হয়েছে, আমার না, আমি খেলোয়াড় পার্টটা আবার পরে আসি, 3টে ভুল না, 3টে, অনেকে বলে 3টে ঘটনার একটা
সময় ব্যাখ্যা মানুষ চাইছে। একটা হচ্ছে ওই যেটা তুমি ব্যাখ্যা দিয়ে দিয়েছো, মোহনবাগানে কেন গেছিলে বা যেতে বাধ্য হয়েছিলে কেন, সেটা খোলাখুলি বলেনি কিন্তু বাধ্য। আচ্ছা, অফকোর্স বাধ্য। দুই হচ্ছে তোমার বিজেপিতে যাওয়া, এবং গিয়ে তারপর দিন এই আমি জানি ষষ্ঠী দুলে শুনেছি, যা ষষ্ঠী দুলে একটু প্রভাবিত করেছে। এনিহাও তুমি রাজনৈতিক সচেতন মানুষ কি? না, সে সময় কিছু ঘটনা ঘটেছিল। আমপান, তোমার মনে আছে আমপান? আমপানে না, মানুষদের আমি কষ্ট দেখতে পাই। সেই কষ্টটা আমি নিজে সুন্দরবনের দিকে নিজে মানে কারোর থেকে সাহায্য নাও, সাহায্য নেওয়া, এই জন্যই তুমি এটা। তো যাই হোক, এক হাত করলে এক হাত জানতে নেই, সেটা জানি। তো ওই জিনিসগুলো দেখে দেখে না কিছু আমার মধ্যে প্লে করেছিল, হয়তো আমার পার্টি জয়েন করা উচিত হয়নি। সে তো পরবর্তী ঘটনাই প্রমাণিত হয়। না, অফকোর্স আমি পার্টির জন্য নয়, আমি দল বলছো না, ইস্টবেঙ্গল, মোহনবাগান, তৃণমূল, বিজেপি, আমি এইভাবে দেখি যে এই জীবনে তো তোমার জীবনে তো এইটাই দল, মানে এই যদি ভাবো তাহলে ভুলটা কেন একটা দলে যাওয়াটা? ভুলটা কেন, সত্যি কথা বলতে 2019 সম্ভবত আমি জয়েন করেছিলাম, আমার ঠিক সালটা মনে নেই। ওই একদিনে জয়েন করার কথা না, ওটা তো আমি তখন কোনো পার্টিও করি না, টিএমসি করি না, বিজেপি না, তুমি দল কোনো দলের না, তখন তো খেলছি আমি। তখন তো আমি মোটামুটি জাস্ট রিটায়ার করেছি, তখন খেলছি পিকে, মানে ছাড়ার পরেই আর কি। না, তাই তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, জানো। 19টা আমি বেশি আগে বলে দিলাম, 21 কেন, আমি তো 19-20 অব্দি তো খেলেছি, 19-20 অব্দি তো খেলেছি। সরি, আমার ভুল হয়েছে, আমারও ভুল। তো তাই জন্যই যাওয়া। কিন্তু তারপরে যখন যে রিয়াকশনটা দেখেছি, সব যত সাপোর্টার বলো, যারা আমাকে ভালোবাসে, তোমাকে ওই রোলে দেখতে চাই না, বা ওই এই ভয়টা, আর কিচ্ছু ভয় নেই, মানে আর কোনো কারণ নাই এটা। তুমি সেই ভয় কাটিয়ে আর কোনোদিন কোনো দলে জয়েন করবে না, এরকম সিদ্ধান্ত নিয়েছো? একদম একদম। আমি ফুটবলার, আমি তাই জন্য তুমি দেখো লাইসেন্স করছি, বি লাইসেন্স হয়ে গেছে আমার, ফাইন, ঠিক আছে। কেন আমি পলিটিক্স পারবো না, এটা নিয়ে আসতাম যে পলিটিক্স আমি পারবো না, এই কারণেই 4টে যুগ আছে না, তো সত্য যুগ, ত্রেতা যুগ, কলিযুগ, ঠিক আছে। এখন হচ্ছে কলিযুগ চলছে, কলিযুগ চলছে, মানে নেতারা যেটা বলবে সেটাই ঠিক, আমি এটা পারবো না, আমি সত্যভাবে বাঁচতে চাই। তুমি নেতা হতে চাও না? না। মন্ত্রী হতে চাও না? না। আমি তোমার লাইভ ক্যামেরা এখনো বলছি, পরেও বলবো, আর জীবনে হয়তো আমার অনেক জায়গা আমি জায়গা পাবো না, অনেক জায়গা আমি রেফারেন্স পাবো না, কেন পাওয়ার যার কাছে তার কাছে সব হয়ে, কিন্তু আমি শান্তিভাবে বাঁচতে চাই। কিন্তু দুই নৌকায় পা দিয়ে তুমি তো চলতেও চাও না, কোনোদিন না। আমাকে সরকার অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন ডাকে তখন আমি যাই, পলিটিক্যাল আমি কোনো জায়গায় কালার আমি 21শে জুলাই মঞ্চে তোমায় ডাকলে তুমি যাবে না? সেলিব্রিটি হিসেবে যাই আমি, অফকোর্স যাই, সবাই যায়, নায়িকারা যায়, ফিল্ম আর্টিস্টরা যায়। পন্থী হয়ে যাও না তুমি? না, পন্থী হয়ে হিসেবে যাও। পন্থী কেন থাকবো, আমি যেই স্টেজে ডাকবে আমি সেই স্টেজে যাবো। আমি হচ্ছে ভারতবর্ষ সবার জন্য, প্লেয়ার মানুষ, অ্যাক্টর মানুষ, সবাই সবার জন্য। আমাকে যেটা ভালো লাগবে, আমার দিদির লড়াইকে ভালো লাগে, মোদির লড়াই, অফকোর্স যে লড়াই করবে, যে দেশের জন্য ভাববে, তাকে আমার ভালো লাগবে, অফকোর্স ভালো লাগে। খুব চালাকি শব্দ বলবো না, তোমাকে ছোট করা হবে, অনেক ভেবেচিন্তে কথা বলছো, অনেক বুদ্ধিদীপ্ত কথা বলছো। তোমার জীবনের ক্ষেত্রে যখন তুমি জীবন সঙ্গিনী বেছেছিলে, তখন তো পালিয়ে গিয়ে বিয়ে করেছো? না, ভুল কথা, ভুল ইনফরমেশন তোমার কাছে। বলো। প্রথম আমরা রেজিস্ট্রি করে ও বাড়ি গেছে একদিনের জন্য, তারপরে বাড়িতে কিছু
পাড়ায় কিছু প্রবলেম হয়েছিল, তারপর আমার ফ্ল্যাটে আমার শ্বশুরকে আমি বলেছিলাম, আমি খুব মানিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়িকে, আপনার মেয়েকে কোনোদিন যদি কিছু না করতে পারি ভিক্ষাও করে খাওয়াবো, কিন্তু আপনার মেয়েকে আমি ফেলে দেবো। তখন তুমি স্টার্ট, তখন স্টার্ট, তাও বলছি আমি তোমাকে। ও একটা মুসলিম পরিবারের ছেলে, বাঙালি মুসলিম পরিবারের ছেলে, ও বিয়ে করেছে একটা হিন্দু পরিবারের মেয়েকে, দারুণ, খুব ভালো ওর সঙ্গিনী। ওর সঙ্গিনী ও স্বীকার করবে হয়তো কিছুক্ষণ পরে, ওর সঙ্গিনী ওর জীবনের মোড় ঘুরিয়েছে অনেক ক্ষেত্রে। আজকে এই মেহতাবকে ও অন্য মেহতাবে পরিণত করছে। ও বলুন। না, অবশ্যই আমার প্রচুর অবদান আছে। তুমি দেখো আমার কালচার, আমার সামাজিক শিক্ষা, আমার চিন্তাধারা, ওর সাথে বিয়ে করার পরে কিন্তু সবকিছু চেঞ্জ হয়েছে। হয়েছে তো, ডেফিনেটলি হয়েছে। আমি তো স্বীকার করি, সবসময় সব জায়গায় ওপেনলি স্বীকার করি। আমি খুব বাস্তববাদী। কেন বলছি, আমি খুব সত্যি বলতে ভালোবাসি, আর আমি ভয় পাই না। কে কি কমেন্টস করবে, কে কোথায় পুনেতে কে বসে আছে, কে ক্যানিংয়ে বসে আছে, কে কোথায় বসে আছে, কে কোথায় বসে আছে, আমার সম্বন্ধে বলছে না জানে, তাদের আমার আই ডোন্ট কেয়ার। তুমি দূরকে দেখতে পাও, তোমার বিচক্ষণতায়, তোমার অভিজ্ঞতায় সময় দেখছি, তোমার সময় কতটা আছে, এইভাবে তুমি কি একটু তোমার সামনের দিকটা দেখতে পাও? আমি সামনের দিকটা দেখতে পাই না, দেখার স্বপ্ন দেখো। দেখার স্বপ্নটা দেখি। সেটা কি? অফকোর্স ভালো দেশের কোচ, ক্লাবের কোচ, না ফেডারেশনে, না আইএফএ প্রেসিডেন্ট? না না না, ভালো কোচ, ভালো ম্যানেজমেন্ট, ভালো ম্যানেজার, যে বাচ্চাদের দুঃখ সুখ, দুঃখেও থাকবে, কষ্টতেও থাকবে, হ্যাপিনেসেও থাকবে, তার ফ্যামিলিতে কি প্রবলেম হচ্ছে সেটাও থাকবে। ভালো একটা ম্যানেজার হতে চাই, লাইক ট্রেভার মর্গান, লাইক বাবলুদা, লাইক মল দত্ত, লাইক নিতুদা। বলো। অফকোর্স লাইক নিতুদা। আমি জানি নট নিতুদা, নট কোচ, ইজ এ কোচ বলিনি, বাবলু তো কোচ না, বাবলুদার কথা বলছি। বাবলুদারই কথা আমি বলছি যে ম্যানেজমেন্টের মধ্যে তো ম্যানেজমেন্ট, হ্যাঁ ম্যানেজমেন্ট যদি বলো নিতুদার বহুত স্ট্রং, ডেফিনেটলি নিতুদার ম্যানেজমেন্ট। না, তোমাকে একই সঙ্গে ধরো তোমাকে একই সঙ্গে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো ক্লাবে কোচিং এর অফার দিয়েছে, একই সঙ্গে দুটো ক্লাব তোমাকে সেক্রেটারির অফার দিয়েছে, তুমি কোনটা গ্রহণ করবে? যেখানে আমি বলিনি সরোজদা, যেখানে আমাকে ফ্যামিলির মতন ভালোবেসেছে, নিজের অন্তর দিয়ে ভালোবেসেছে, অফিসিয়ালরা যখন আমি বাড়িতে নেই আমার ফ্যামিলিকে দেখেছে, অফকোর্স তাকে বাড়ি বলবো। আরে এ তো ফাঁপা কথা বলে না, নট ফাঁপা কথা, বেলুন ফুটো বলে এইটাই বাস্তব। তুমি কোন ক্লাব, দুটো ক্লাব তোমাকে কোচিং, আমি তোমাকে বলছি দুটো ইস্টবেঙ্গল মোহনবাগান, তুমি তখন কোচিং লাইসেন্স নিয়ে ফেলেছো। এরকম সময়ে তুমি, যেটা সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিকরা লাইসেন্স কোচ হতে পারেনি বলে আজকে কিন্তু দেশের কোচও কোচিংও পায়নি। আমি এখন প্ল্যানিং করছি, সবে বি লাইসেন্স করেছি আমি, লাইসেন্স করব নেক্সট ইয়ার, তারপরে প্রো করব, তারপরে দেখবো কতটা জলে নামতে পারি। ও জল মাপছে। মেহতাব হোসেন যখন খেলতেন তখন জল মাপতেন, প্রতিপক্ষে জল মাপতেন, কিন্তু আজকে কিন্তু ও জীবনের জীবনটা কোন দিকে গড়াবে, জীবনটা কতটা গড়ালে ওর জীবনটা আরও ভালো হবে, এই জল মাপতে যে শিখে গেছে, অনেকদিন আগে থেকে শিখেছে, আমরা জানি, আপনারাও শুনে বুঝেছেন যে কতটা ও আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি না কেন তাকিয়ে আছে, ওদিকে তাকাও, তোমার অভিব্যক্তিটা জানো যে এই জল মাপার জীবনে তুমি কি সত্যি কিছু দিয়ে যেতে পারো কিনা বলে যাও। কিছু দিয়ে যেতে পারবো কিনা পারবো, একটা চিহ্ন ছেড়ে দিতে পারবো, এটুকু আমি বিলিভ করি নিজেকে। অনেস্ট মানুষদের না দেখবে কোনো জায়গায় না
কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে না তারা। খুব ভালো। আর আমি বিলিভ করি, আই এম অনেস্ট, এরকম ভাবে বলো বলো। আমি বিলিভ করি ভালো মানুষ হওয়াটা খুব ডিফিকাল্ট, জানো তো এই পৃথিবীতে। বললাম চারটে যুগ আছে, এটা কলিযুগ চলছে, আর কলিযুগে ভালো মানুষ হওয়া থাকাটা ইজ ভেরি ডিফিকাল্ট। তোমাকে সবাই নুচে খাবে, কিন্তু আমি চেষ্টা করি সত্য কথা বলা, মানুষকে না ঠকানো। আর একটা জিনিস তুমি সবসময় মনে রাখবে, ঋণ ব্যাপারটা না, কারোর ঋণ রাখবো না কোনোদিন। কেন, মরার পরে এই ঋণ শোধ করতে হবে আমার ছেলেকে। ইসলামে আমাদের একটা হচ্ছে আরিয়ান আর একটা হচ্ছে জিদান, ঠিক আছে? তো এই ঋণটা চেষ্টা করব। দেখো উপরওয়ালা জানে যে কখন কার কি দিন যায়, কেউ জানে না, ঠিক? এত ওভার কনফিডেন্স থাকা উচিত, কিন্তু চেষ্টা করব ঋণ রেখে না যাওয়া, সব শোধ করে দেওয়া। কেন আমাদের ইসলামে আছে কে ছেলেরা জিজ্ঞেস করে মরে যাওয়ার পরে, বাবা আমার বাবা মারা মরে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করেছিলাম কারোর কাছে ঋণ করে গেছে কি না আমার বাবা, যার কাছে ঋণ করে গেছে আমায় বলো, আমি শোধ করব। সেটা আমার ছেলের কাছে বোঝা দিয়ে যাব না কোনোদিন, এটা চেষ্টা করবো। কে করবো কি করবো না এটা ফিউচার বলবে, কিন্তু এটা চেষ্টা করবো আর অনেস্টলি ভাবে মরার চেষ্টা করবো, যাতে পরের দিন পরবর্তীকালে আমার পেছনে বা আমার মরে যাওয়ার পরে কেউ না বলে কে এই লোকটা আমার সাথে বাজে করে গেছে। অনেক কিছু ভাবে, অনেক কিছু ভাবছে। এটা অনেকটা আমাদের পডকাস্টের মতো খেল না, আমাদের আজকের আড্ডাটা অনেকটা মানে বলি না পডকাস্টের মতন প্রায় পৌঁছে গেছে, যেহেতু দীর্ঘ হয়েছে। খেলবাজের আমাদের সময় এতটা আমরা কখনো পাই না বা সাক্ষাৎকার নিই না, কিন্তু আছে এত চমৎকার কথা বলছে যে আমার মনে হয় যে তোমার মধ্যে কোথাও মনে হয় যে তুমি এন্টারপ্রেনার হিসেবে নিজেকে বড় করতে চাও। পাশাপাশি ফুটবলের মধ্যে তো এই প্রবণতা কম, সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, সুরজিৎ মধ্যে কেউ হতে পারেনি। তোমার মধ্যে একটা উদ্যোগপতি মানে এন্টারপ্রেনার হিসেবে নিজেকে, ব্যবসায়ী হিসেবে নিজেকে, ওয়াই নট একটা ফুটবলার বা একটা কেন ব্যবসায়ী হতে পারে না? আগে তো পারেনি কেন? আগে জেনারেশন, আজকে ডেভিড বেকহ্যাম বলো, রোনাল্ডো বলো, বা যারা বড় ফুটবলার বা ইন্ডিয়াতে অনেক ফুটবলার আছে, তারা ব্যবসা করছে, বাইচুং ভুটিয়া ব্যবসা করছে। তো ওয়াই নট মি? কেন আমি করব না? আমার কাছে যখন আইডিয়া আছে, আমার কাছে যখন খোলা মাঠ আছে, তো কেন আমি দৌড়াবো না খোলা মাঠ হলে? তার মানে তুমি হতে চাও? অফকোর্স, আমার ফিউচার। আর ও আরেকটা সাক্ষাৎকার, আবার ফিরে আসবো। আজকের সাক্ষাৎকারটা একটু লম্বা হয়ে গেছে বলে আমরা শেষ করবো, কিন্তু জেনে গেলাম যে ও উদ্যোগপতি হতে চান, ও নিজেকে এন্টারপ্রেনার হিসাবে প্রতিষ্ঠিত করছেন, সে স্বপ্ন দেখছে, সে যোগাযোগ দেখছে, সেইভাবে এগোচ্ছে। এরপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, একটাই শুধু প্রশ্ন, যে এই সমাজে এত অন্যায়, দুর্নীতি, অভিযোগ, সব কিছু, তার প্রতিবাদ কোথাও কি করো? মানুষ হিসাবে, ফুটবলার মেহতাব কি, উদ্যোগপতি মেহতাব কি, কোচ হিসাবে হোক, যেভাবে হোক না করি। একটা বলো। আরজি করে আমি ফার্স্ট ব্যক্তি যে সবার পোস্ট দেখো না, তার আগে সবচেয়ে আগে যখন আমার নিউজ শুনেছি, সবচেয়ে আগে আমি কিন্তু পোস্ট করেছি। এই লোকের কোনো ধর্ম নেই, টেররিস্ট। তুমি রাত জাগা আন্দোলনে ছিলে না? অফকোর্স, আমি সব সময় অলওয়েজ আমার নিজের পোস্ট থেকে পোস্ট করি। যেমন যখন ফুলবাবা কাণ্ড হলো, ফার্স্ট ব্যক্তি যে আমি পোস্ট করেছিলাম, এতে কোনো জাতি হয় না, সর্বভারতীয় ঘটনা, এটা সর্বভারতীয়। তুমি রাজ্যে আমি রাস্তায় অনশনে ধর্নায় বসে থাকা শিক্ষকদের পাশে, কখনো আরজি করে পাশে, তুমি এত, আমি সবসময় চেষ্টা করি, কিন্তু কি বলতো, আবার একটা জায়গায় কিন্তু এটা শেষ হয়ে যায়। এত আওয়াজ করে, এত সবাই চেষ্টা, মানে কষ্ট হয়। আমার আজকে যদি ফ্যামিলি না থাকতো না, আমি ওপেনলি সবকিছু করতাম, কেন আমি কাউকে ভয় পাই না। মরার তো ভয় নেই আমার। আজ জন্মেছি, কালকে সবাইকে মরতে হবে সরোজা, কেউ বেঁচে থাকবে না। নাগরিক হিসাবে
কোন ঘটনায় সবচেয়ে ব্যথিত হয়েছে? অফকোর্স আমি আরজি কলের এর থেকে বেশি কষ্ট আমি মানে আমার চোখে মানে আমি যেটা নিজের বড় হয়েছি, আমার দুটো বাচ্চা আছে, আমার শালার দুটো মেয়ে আছে, এদের দেখলে ভয় লাগে। ভয় লাগে। বাংলা এরম ছিল না, আমাদের কালচার ছিল না। আমরা মা বোনদেরকে সম্মান করতাম, মা বোনকে মা আমার মতন ভাবতাম। বোন মানে বোন, দিদি মানে দিদি। কেউ যদি আমার সামনে কাজ করছে, কাজের একজন মেয়ে তো কাজের মেয়ে, তাকে সেই চোখে দেখবো আমি। এদের এদের কি বলতো, এরা হচ্ছে হাইওয়ান। এক হচ্ছে যারা এগুলো করে তাদের মাথা কোনো ঠিক থাকে না, দ্বিতীয় হচ্ছে তাদের হয়তো শুনতে খারাপ লাগবে, তারা নিজের বাবা মাকে রেসপেক্ট করে না। সবচেয়ে দুঃখ পেয়েছো সাম্প্রতিক কোন ঘটনায়? আরজি করে কথা, আরজি ছাড়া, আরজি কর ছাড়া। দেখো এত আমি সত্যি কথা বলতে বা লজ্জিত হচ্ছে খুব, একটা বাঙালি। তোমাদের সময় না, একটা সময় তোমাদের সময় মিডিয়া চারটে স্তম্ভ ছিল, জানো তো। তোমরা কিছুটা হলে খুব ভালো লিখতে, পড়ার ইচ্ছা করতো। এখন মিডিয়া আমি দেখি না, খুলি না, একদম অন ক্যামেরায় বলছি। এই বিষয়ে নয় তো, বিষয় হচ্ছে তুমি যেটা বলছো কোন ঘটনা তুমি যেটা বলছো বাঙালি লজ্জিত এবং বাংলা নাগরিক হিসাবে। আমি মিডিয়া, যেহেতু তুমি সচেতন মানুষ, আমি নিউজ এখন দেখি না। যেভাবে অ্যাঙ্কার গুলো গলা ফাটায়। তুমি ঘটনা জানো না? না, অফকোর্স না জানি, শুধু জানো না। আমি খবর রাখি না, কেন আমার টেনশন বাড়ে, আমি ওই নিয়ে চিন্তা করি। আজকে যে জয়নিং আমার ছিল না, ডিউ টু এই কারণের জন্য। তারপর থেকে আমি সেই দিন থেকে আমি নিউজ দেখা বন্ধ করে দিয়েছি। খুব ভালো মানুষ, ভালো বন্ধু, ভালো ফুটবলার, আগামী দিনে আরও বিশেষণ যোগ হবে। কিন্তু মেহতাব অনেক লম্বা রেসের ঘোড়া, আবার বলছি, আগামী দিনে অনেক কিছু করবে। আজকে যা যা বলছে তারও কিছু মতামত, সেই ধারণাও অনেক বদলে যাবে ওর জীবনে, স্বাভাবিক। কিছুই বয়স না, সবে কত 42 না 45? না না, 42, 41-42 বদলাবে, মানুষের জীবনে বদলায়। বাংলার অনেক অনেক বড় ভূমিকা ও আগামী দিনে নেবে, এই বিশ্বাস আমাদের আছে। যে কোনো ক্ষেত্রে, মাঠের ক্ষেত্রে, মাঠের বাইরে, এই বিশ্বাস। তুমি আমাকে একটা কথা বলতে দিলে না, এখানে অ্যাড করলে না, তুমি তোমাদের কথা শুনলে না। আমার সম্বন্ধে যত তুমি বলেছো, অফকোর্স তোমাদের সময় যখন আমি নিউজ শুনতাম, খবর কাগজ পড়তাম, তখন শুনতে বা পড়তে একটা ভাষার মধ্যে একটা আলাদা মার্জিত ছিল, ভালোবাসা ছিল, সম্মান ছিল এক অপরের প্রতি। এখন দেখতে ইচ্ছা করে না। মিডিয়া বা যেভাবে অ্যাঙ্কারগুলো চেল্লায়, আমি জানি না কেন চেল্লায়, পাশেই বসে আছে তাকে চেল্লাচ্ছে। সো সবকিছু এই যে বললাম, কলিযুগ চলছে, যেটা ওরা বলবে সেটাই হবে, খারাপ লোকরা যেটা বলবে। তার মানে মিডিয়ার এই চিৎকার চেঁচামেচি, এই যে আলোচনার নামে একটা যেন কোলাহল পরিবেশ ওর পছন্দ নয়। সেই দিকটাও ওর মতামতটাকেও আপনারা গুরুত্ব দেবেন, যারা অন্তত মিডিয়াটাকে এরমভাবে নিয়ে যাচ্ছেন, দেবেন। আর আমি শুধু ওকে একটা অনুরোধ করব, যে অনেক কিছু জানে না বলে এড়িয়ে গেল যেগুলো, একটু জানার চেষ্টা করুন। বাংলা আজ কোন পথে, আমাদের আলোচনা আড্ডা। আমি ওর খেলা দেখেছি বলেই মনে করি যে ও অনেক বড় ফুটবলার। অন্তত আপনাদের সামনে ও অনেক অনেক কথা বলেছে, মনের কথা সব বলেছে। একটা প্রশ্ন হচ্ছে যে আজকের প্রজন্মের যারা স্টার বলা হচ্ছে, তারা তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, অনেক সামাজিকভাবে সোশ্যাল মিডিয়া অনেক বেশি। স্ত্রীকে, তুমি তো স্ত্রীকে নিয়ে কোথাও মার্কেটিং যাচ্ছে, এরকম সোশ্যাল মিডিয়া দেখা যায় না তেমনভাবে। আজকে অনেক বেশি ক্রিকেটারদের মতন সোশ্যাল মিডিয়া বলো, অনেক বেশি অ্যাক্টিভ ফুটবলাররা। এটাতে কোথাও তোমার ভালো লাগে না, কোথাও মনে হয় যে কিছু বলা দরকার আছে? না না, দেখো জেনারেশন চেঞ্জ হচ্ছে, ফাস্ট লাইফ, নিজেকে নিজে প্রচারে রাখতে হবে। ডেফিনেটলি সবাই করছে, ওয়াই নট? প্লেয়াররা, ফুটবল প্লেয়াররা করবে, কেন করবে না? কেন নিজেকে সেল করবে না? অফকোর্স একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিন্তু হ্যাঁ, কন্টেন্টটা যেটা হবে, সমাজ যেটা দেখতে পাবে, সেই কন্টেন্ট হলে আমার মনে হয় বেটার। মানে একটু
একটু সৌজন্যতা থাকবে। অফকোর্স মেহতাব সেই কারণে অনেক সৌজন্যতা লক্ষ্য করে অনেকের সম্পর্কে বলার কথাও বলেনি, অনেক কিছু বলতে চেয়েও বলেনি সৌজন্যতার খাতিরে। ও কিন্তু অনেক সোজা সাপটা কথা বলার ছেলে, তবুও ও আরটু দেখতে চায়, সমাজটাকে বুঝতে চায়, সময় রয়েছে। ও বোমা একদিন ফাটাবে, ফুটবল মাঠে ফাটিয়েছে খেলার মধ্য দিয়ে, জীবনের মধ্য দিয়ে, সামাজিক দায়িত্ববদ্ধতা বা দায়বদ্ধতার মধ্য থেকেও ও কিন্তু ওই আক্ষরিকত বোমা না, অনেক বেশি দায়িত্ব নেবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। আজকের মতন আড্ডাটা একটু দীর্ঘ হলেও আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। খেলবাজের এই অনেক চেষ্টার মধ্যে দিয়ে মেহতাবকে পাওয়া গেছে এবং আমার মনে হয় এই আড্ডাটা আপনাদেরও ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে। জানি না তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।